পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়, শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি কারাবন্দী ইমরান খান। বৈঠকে সেনাবাহিনীকেও রাখার আহ্বান পিটিআইয়ের। শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ইউক্রেন বৈঠক আজ। ইস্তাম্বুলে পৌঁছেছেন জেলেনস্কি, যোগ দিচ্ছেন না পুতিন। যুক্তরাষ্ট্রের আপত্তিতে ন্যাটোর সম্মেলনেও ডাক পায়নি কিয়েভ। মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের বাজিমাত, কাতারের সঙ্গে লাখো কোটি ডলারের চুক্তি। বোয়িংয়ের 210টি উড়োজাহাজ কিনবে দোহা। প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে একমত দুই দেশ। হামলায় একদিনে নিহত 84, চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনে নাকবা দিবস পালন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন কারাগারে বন্দী দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। পিটিআই সমর্থকদের দাবি, ইমরান খান চান সরকারের সঙ্গে আলোচনায় সেনাবাহিনীর প্রতিনিধি থাকুক। ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার মধ্যে দেশটিতে রাজনৈতিক ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, কারাগারে বন্দী ইমরানের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই প্রস্তাবে রাজি হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা। প্রতিবেদনে আরো বলা হয়, গেল সোমবার আদিয়ালা জেলে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন ইমরান খানকে। ইমরান সম্মত হলেও আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পিটিআই সূত্র বলছে, ইমরানের সম্মতি পাওয়ায় সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানানো হবে। তাদের অভিমত, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। পিটিআই সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি আছেন। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর 2023 সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে রাস্তায় নামেন তার সমর্থকরা। পাকিস্তান জুড়ে সহিংস আন্দোলন করে পিটিআই। ওই ঘটনার পর একের পর এক মামলা হয় ইমরানের বিরুদ্ধে। বর্তমানে আদিয়ালা কারাগারে রাখা হয়েছে তাকে। রাহানুল রানা, সময় সংবাদ। সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়ে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, 1960 সালে হওয়া এই চুক্তি ভাঙার কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি। এদিন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে শাহবাজ বলেন, ভবিষ্যতে সংঘাতের পথ বেছে নিলে পাকিস্তানের পাল্টা আঘাতে ধ্বংস হয়ে যাবে ভারত। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও কূটনৈতিক পর্যায়ে নীরব যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। সম্প্রতি নয়াদিল্লি ইসলামাবাদ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার তারই প্রমাণ। এর মধ্যেই মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। এবার তার জবাব দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে যান শাহবাজ। এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি। এ সময় শাহবাজ শরীফ বলেন, নরেন্দ্র মোদী যদি ভবিষ্যতে সংঘাতের পথ বেছে নেন, তবে পাকিস্তানের পাল্টা আঘাতে ধ্বংস হয়ে যাবে ভারত। মোদী সাহেব, আপনি যদি আবারও সেই পথ বেছে নেন, তাহলে শাস্তি পেতেই হবে। আপনি আগেও চেষ্টার মূল্য দিয়েছেন। আবারও কিছু করলে আমরা প্রস্তুত থাকব। যদি আবার হামলার কথা ভাবেন, তাহলে যা বাকি আছে তাও ধ্বংস হয়ে যাবে। সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়েও ভারতকে সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, 1960 সালে যে পানি চুক্তি হয়েছিল সেটি ভাঙার কথা যেন চিন্তাও না করে তারা। এ সময় শাহবাজ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে দেশটির শান্তির আকাঙ্ক্ষাকে কেউ যেন দুর্বলতা ভেবে ভুল না করে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।
শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার সঙ্গে বৈঠকে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ইস্তাম্বুলে বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার আলোচনার জন্য প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করে ক্রেমলিন। সে তালিকায় নেই পুতিনের নাম। রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন তারই উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। এদিকে আগামী মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় ন্যাটো সামিটে ইউক্রেনের সদস্যপদ এজেন্ডায় না থাকার ইঙ্গিত মিলেছে। মার্কিন আপত্তির কারণে জেলেনস্কিকে এবারের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অরুণাচল ইস্যুতে আবারও উত্তপ্ত চীন ভারত সম্পর্ক। ২৭টি স্থানের নতুন নামকরণ করায় বেইজিং এর ওপর ক্ষুব্ধ নয়াদিল্লি। রাজ্যটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি। এবার কাতারের সঙ্গে লাখো কোটি ডলারের বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটিতে সফরে গিয়ে ২১০টি উড়োজাহাজ বিক্রির চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছ থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরে রাষ্ট্রীয় নৈশভোজে দুই নেতা আলোচনা করেন ভূরাজনৈতিক নানা ইস্যু নিয়ে। সৌদি আরবে 2 দিনের সফর শেষে স্থানীয় সময় বুধবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এরপর দোহায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। এ সময় ভূরাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। এদিন 1,20,000 কোটি ডলারের চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ও কাতারের আমির। এর আওতায় রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি। কাতার এয়ারওয়েজ শতাধিক বোয়িং বিমান কেনার একটি চুক্তিও করে। 9,600 কোটি ডলারের এই চুক্তির আওতায় কাতার এয়ারওয়েজ বোয়িং 787 ড্রিম লাইনার ও 777X সিরিজের মোট 210টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর আগে 160টি উড়োজাহাজের কথা বললেও পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে সে সংখ্যা আরও বাড়ানো হয়। এছাড়া কাতারের আল উদিদ বিমান ঘাঁটি এবং অন্য আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় 3,800 কোটি ডলার বিনিয়োগের একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে। চমৎকার কিছু সময় কাটিয়েছি। আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, আর রাশিয়া ও ইউক্রেন নিয়েও কথা হয়েছে, যেখানে কাতার অসাধারণ ভূমিকা রেখেছে। আমরা ইরান নিয়েও আলোচনা করছি। আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে এটা সমাধান হবেই। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সম্পর্ক এখন অন্যত্র মাত্রায় পৌঁছেছে। এই ঐতিহাসিক সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ। পরে লুসাইল শহরে কাতারের আমিরের আমন্ত্রণে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেও তিনি ইরানের সঙ্গে পরমাণু বৈঠক নিয়ে কথা বলেন। আশা প্রকাশ করেন কাতারের সহায়তায় দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো যাবে। কাতার সফরে গিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গেও দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট। সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন ট্রাম্প। তার এই ঘোষণাকে ঐতিহাসিক ও অত্যন্ত সাহসী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন আল শারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক সহ 5টি শর্তে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার প্রেসিডেন্ট সব শর্তেই রাজি বলে জানিয়েছে গণমাধ্যম দ্য টাইমস। এই বৈঠককে ঘিরে মধ্যপ্রাচ্যে জোর আলোচনার সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিনের মধ্যপ্রাচ্য সফরের অন্যতম আলোচিত বিষয় সিরিয়ার নিষেধাজ্ঞা। মঙ্গলবার রিয়াদে সিরিয়ার ওপর থেকে সকল মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই আচমকা ঘোষণায় ভূরাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে যায় আলোড়ন। এমনকি ট্রাম্পের এই সিদ্ধান্তের পর অবাক হয়েছেন মার্কিন প্রশাসনিক কর্মকর্তারাও। এরপরে ট্রাম্প সাক্ষাৎ করেন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে। এই বৈঠককে অনেকেই অপ্রত্যাশিত বলে মনে করছেন, কারণ 6 মাস আগেও যে ব্যক্তির মাথার দাম ছিল $1 কোটি, সেই ব্যক্তির সঙ্গে হাত মেলালেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে শারা এখনও সন্ত্রাসী তালিকাভুক্ত। এত কিছুর পরও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে আলোচনা করেন এ দুই নেতা।
তবে এবার প্রকাশ্যে আসলো ট্রাম্পের সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনের আসল ঘটনা। গণমাধ্যম দ্য টাইমসের তথ্য মতে মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে দামেস্ককে এ ছাড় দিয়েছে ওয়াশিংটন। এ ধরনের মোট 5টি শর্ত দিয়েছেন ট্রাম্প, আর সব শর্তে সম্মতি জানিয়েছেন আহমেদ আল শারা। আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দামেস্ক। এর আগে বিনিয়োগ সম্মেলনে সৌদি যুবরাজকে ট্রাম্প বলেন তার স্বপ্ন রিয়াদ আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে, তবে সৌদি যুবরাজকে জোর করেননি ট্রাম্প। ফিলিস্তিন থেকে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সিরিয়ার সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট বা আইএস বন্দী শিবিরের দায়িত্ব নেওয়া এবং যুক্তরাষ্ট্রকে সন্ত্রাস দমন কার্যক্রমে সহায়তার কথাও শর্ত হিসেবে রাখেন ট্রাম্প। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস বা সিরিয়া সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে 84 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এরই মধ্যে গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সেনারা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই 77তম নাকবা দিবস পালন করল ফিলিস্তিন। বুধবার দিবসটি উপলক্ষে পশ্চিম তীরে বিক্ষোভ মিছিল বের করা হয়। নেতানিয়াহুর সেনাদের হামলায় উপত্যকায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই 77তম নাকবা বা বিপর্যয়ের দিবস পালন করেছেন ফিলিস্তিনিরা। বুধবার পশ্চিম তীরের রামাল্লা শহরের রাস্তায় নামেন হাজারো মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে ইসরায়েলি হামলা ও দখলদারিত্বের প্রতিবাদ জানান তারা। আমরা গোটা বিশ্বের উদ্দেশ্যে বলছি, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়তা করুন এবং আমাদের জনগণের বিরুদ্ধে চলমান হত্যাকাণ্ড ও যুদ্ধ বন্ধে সাহায্য করুন। এই অনাহার থামান, কারণ এর মূল লক্ষ্যই হলো মানুষকে উচ্ছেদ করা। আমরা কখনোই দেশ ত্যাগ করব না, কখনোই ফিলিস্তিন ছেড়ে যাব না, আমরা এখানেই থাকব। মধ্যপ্রাচ্যের ইতিহাসে নাকবা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 1948 সালের 14ই মে জন্ম হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের। এদিন আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়, আর এর পরদিন 15ই মে থেকে ফিলিস্তিনিদের ওপর নেমে আসে মহা বিপর্যয় বা আল নাকবা। এই রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইহুদি বসতি স্থাপন করতে গিয়ে অন্তত 7,50,000 সাধারণ ফিলিস্তিনিকে তাদের জন্মভূমি থেকে জোর করে উচ্ছেদ করা হয়। দিনটি পরবর্তীকালে বার্ষিকভাবে নাকবা দিবস হিসেবে পালিত হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। হুমকি দিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধ ঢাকতেই অপপ্রচার চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইন্দোনেশিয়ায় ওয়াইসি সম্মেলনে নেতানিয়াহু সেনাদের মার্কিন প্রক্সি বাহিনী হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। সৌদি আরব সফরে পরমাণু কার্যক্রম ও উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার জন্য ইরানকে দোষারোপ করে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। কেরমানশাহ শহরে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, হুমকি ধামকি দিয়ে ইরানকে দমন করা যাবে না। ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধ ঢাকতেই অপপ্রচার চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও এক বক্তব্যে বলেন, গাজায় শিশু হত্যায় পশ্চিমা বর্বররা যদি বিরোধিতা না করে তাহলে তেহরানকে দোষারোপের নৈতিক অধিকারও তাদের নেই। ইরানের পার্লামেন্ট থেকেও এসেছে কড়া বার্তা। সদস্যরা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ইরান কেবল তখনই চুক্তি করবে যখন সেটা হবে ন্যায্য ও আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে। একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো চুক্তি কার্যকর হবে না। ইন্দোনেশিয়ার জাকার্তায় ওআইসি সম্মেলনে ইরানি স্পিকার কালিবাফ বলেন, ইসরায়েলের সেনারা হলো যুক্তরাষ্ট্রের প্রক্সি বাহিনী। তিনি আরও বলেন, ওয়াশিংটন পূর্ণ সমর্থন না দিলে গাজায় গণহত্যা চলতে পারত না। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে হুমকি বা চাপের মুখে নয়, বরং বিশ্বমঞ্চে নিজেদেরকে আত্মমর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চায় ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। অরুণাচল প্রদেশের 27টি স্থানের নতুন নামকরণ নিয়ে চীন ভারত উত্তেজনা বেড়েছে। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের দেয়া নাম প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এর আগে চীন দাবি করে দক্ষিণ তিব্বতের আওতাভুক্ত এলাকার নাম পরিবর্তন করেছে বেইজিং।
চীন ভারতের মধ্যে অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। প্রদেশটিকে বরাবরই দক্ষিণ তিব্বতের অংশ মনে করে বেজিং। সম্প্রতি অঞ্চলটির বেশ কিছু জায়গার নাম এককভাবে প্রকাশ করেছে চীন। যে অঞ্চলগুলোর নামকরণ করা হয়েছে সেগুলো ভারতের মধ্যে পড়েছে বলে দাবি নয়াদিল্লির। চীনের বেসামরিক নাগরিক বিষয়ক মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের স্থানগুলোর সবশেষ নাম প্রকাশ করে চীন বলেছে, প্রদেশের ২৭টি স্থানের নাম চীন তাদের মতো করে পরিবর্তন করেছে। এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৫টি আবাসিক এলাকা, ৪টি পাহাড়ের গিরিপথ, ২টি নদী ও ১টি হ্রদ। এই নামকরণ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটি বলেছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের এই বৃথা ও অযৌক্তিক প্রচেষ্টা বাস্তবতা পরিবর্তন করবে না বলেও মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা নিজস্ব ভাষায় নামকরণ আগেও করেছে চীন। ২০২৪ সালের এপ্রিলে চীন তার নিজস্ব ভাষায় প্রদেশের ৩০টি স্থানের নাম পরিবর্তন করে। এর আগে ২০১৭ সালে অরুণাচল প্রদেশে ৬টি স্থানের নাম পরিবর্তন করা হয়। এরপর ২০২১ সালে ১৫টি এবং ২০২৩ সালে ১১টি স্থানের নাম চীন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে চান্ডেল জেলার নিউ সামতাল গ্রামে অভিযান চালায় আসাম রাইফেলসের একটি ইউনিট। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বিদ্রোহীরা। পাল্টা গুলিতে নিহত হয় সন্ত্রাসীরা। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক সময়। ভয়াবহ দাবানলের কবলে কানাডার ম্যানিটোবা প্রদেশ। আগুনে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বুধবার প্রদেশটির বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। শুষ্ক আবহাওয়া, তীব্র গরমের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়। এই অবস্থায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন বলে জানান দমকল কর্মীরা। আন্তর্জাতিক সময়। মেক্সিকোতে লাইভ চলাকালীন গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় টিকটকার ভালেরিয়া মার্কেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার মৃত্যুতে শোক আর ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগীরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল মেক্সিকোর জাপোপান শহরের একটি বিউটি সেলুন। সেখানে কাজ করতেন ২৩ বছর বয়সী ভালেরিয়া মার্কেজ, যিনি মেকআপ ও বিউটি কন্টেন্টের জন্য ছিলেন জনপ্রিয়। সেলুনে বসেই করছিলেন লাইভ। শেষবার ক্যামেরায় তাকে বলতে দেখা যায় তারা আসছে। তার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় চলমান লাইভ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ততক্ষণে প্রাণ হারান ভালেরিয়া। তদন্তকারীরা জানায়, এক ব্যক্তি সেলুনে ঢুকে সরাসরি গুলি চালায় ভালেরিয়ার উপর। ঘটনাটির তদন্ত করছে জালিস্কো অঙ্গরাজ্যের আইনজীবী কার্যালয়। তবে এখনও সন্দেহভাজন কারো নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মৃত্যুর ঠিক আগে লাইভে ভালেরিয়া জানিয়েছিলেন, কেউ একজন দামি উপহার দিতে তাকে খুঁজতে এসেছিল, যদিও সে সময় তিনি সেলুনে উপস্থিত ছিলেন না। কে ছিল সেই উপহার বাহক এবং কেনই বা হঠাৎ এই হত্যাকাণ্ড, সব প্রশ্নই তদন্তাধীন রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। জনপ্রিয় এই টিকটক ইনফ্লুয়েন্সারের মৃত্যুতে শোক আর ক্ষোভ প্রকাশ করেন তার ভক্তরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়। শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি কারাবন্দী ইমরান খান। বৈঠকে সেনাবাহিনীকেও রাখার আহ্বান পিটিআইয়ের। শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া ইউক্রেন বৈঠক আজ। ইস্তাম্বুলে পৌঁছেছেন জেলেনস্কি। যোগ দিচ্ছেন না পুতিন। যুক্তরাষ্ট্রের আপত্তিতে ন্যাটোর সম্মেলনেও ডাক পায়নি কিয়েভ। এবং মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের বাজিমাত। কাতারের সঙ্গে লাখো কোটি ডলারের বাণিজ্য চুক্তি। বোয়িংয়ের ২১০টি জাহাজ কিনবে দোহা। প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে একমত ২ দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।